দুপুরে একটার সময় আসতাম লাঞ্চ টাইমে টাইপ করার জন্য, বাকি সময় কাজ করতাম অন্য জায়গায়। ঠিক আছে, কম্পিউটার হার্ডওয়্যারের দোকানে হার্ডওয়্যারের কাজ কাম করতাম। ঠিক আছে, রাত্রেবেলা সন্ধ্যার সময় মাঝে মাঝে, বিশেষ করে হাফিজ স্যারের ক্লাসটার সময়, হাফিজ স্যারের ক্লাসের জন্য অনেক সময় ওই প্রতিষ্ঠানে যায় ঝাড়িও খাইছি। তারপরে এই সময় কই চলে যান, দেখা গেছে কি বের হওয়ার কথা, একটু হাঁটাচলার কথা বলে আমি ক্লাসে চলে আসছি, আয়সা হায়রা আবার চলে গেছি কাজে, এমন সময় গেছে। ঠিক আছে, এই বিষয়গুলো আমি স্যারের সাথে অনেক সময় শেয়ার করছি। স্যারে বলতো তোমাকে তো ক্লাসে দেখি না, তোমার কেমন টাইমে দেখি? দুপুরবেলা লাঞ্চ টাইম। স্যার এটা আমার লাঞ্চ টাইম চলতেছে, লাঞ্চ টাইমে এসে এখানে টাইপ করতাম এসে, এরকম অবস্থা। সর্বপ্রথম যার সংগ্রামী জীবনের কথা আমরা শুনতেছিলাম, সেই ময়মনসিংহ জেলার সদর উপজেলার সিটি কর্পোরেশনের বাসিন্দা অপু আচার্য, যিনি আজকে জয়েন করেছেন। আমরা সেই অপু আচার্যর কাছ থেকে এই দীর্ঘ সংগ্রামী জীবন এবং 32 বছর বয়সে চাকরি, এবং প্যানেসেই বা কেন আসলেন, কার মাধ্যমে আসলেন, তারা কতজন সফল হয়েছেন, সেই সফলতার বাণী আমাদেরকে শোনাবো। আমরা যেন বাস্তবিক জীবনে আরও পরিশ্রম হয়ে সফল হতে পারি। আমি অপু আচার্য, আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, শম্ভুগঞ্জ। আজকে জয়েন করে আসলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ে। পরীক্ষাটা হয়েছিল 6 মাস আগে। হতাশ। ঠিক আছে, আমার লাইফটা শুরু হয়েছে হতাশ দিয়ে, চাকরি জীবনে আসার পর থেকে। আমার লাইফের প্রথম ভাইবারটা ছিল বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ টেলিভিশনে ভাইবারটা দিয়েছিলাম, খুব ভালো একটা পরীক্ষা হয়েছিল। দেওয়ার পরবর্তীতে 7 জন নেওয়ার কথা ছিল, ওখান থেকে 6 নম্বর নামটা আমার ছিল। মোটামুটি ফাইনাল যায়, এখানে আমার চাকরি হয়ে গেছে। যে কোনো কারণবশত নিয়োগটা স্থগিত হয়ে যায়। হয়ে যাওয়ার পরবর্তীতে এত পরিমাণ আপসেট হয়ে পড়ছিলাম, এলাকার লোকজন বুঝতে তো পারতেছে। ঠিক আছে, তার পরবর্তীতে মেট্রো রেল একটা ভাইবা দিলাম, ওটাতে চাকরি হয় না। তার পরবর্তীতে দিলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডাক ভবনে, ওটা ভাইবা পেন্ডিং, 1 বছর ধরে পেন্ডিং। তার পরবর্তীতে আমার এই জনপ্রশাসন, অবশেষে আজকে জয়েন করে আসলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমাদের এই কোচিংয়ের প্রথম হাত ধরে আসা হচ্ছে আমার আঙ্কেল অমরজিৎ আচার্য। সে আমার মেবি 2-3 মাস আগে ভর্তি ছিল এই কোচিংয়ে। প্যানেসিয়া আমি চিনতাম না, তার মাধ্যমে চিনা যে এখানে প্যানেসিয়া কোচিং সেন্টারটা বাবু ভালো করতেছে। আমার বাবার সাথে যাই ও শেয়ার করছে যে ভাই এমন এমন একটা ভালো একটা কোচিং আছে, ওখানে ওখানে অ্যাডমিশন করো। তো বাবা তার কথা উদ্বৃত্ত হয়ে আমাকে এই প্যানেসিয়াতে ভর্তি করেন। ভর্তি করার পরবর্তীতে 15-20 দিন ক্লাসে মনোযোগ দিতে পারি নাই। কীভাবে মনোযোগ দিব? আমার বাসা হচ্ছে ময়মনসিংহ, ঠিক আছে, একদম মফস্বল এলাকাতে বললেই চলে, গ্রামের মধ্যে। ঠিক আছে, ভাষাই বুঝতে পারি না। এখানে যে আমাদের শ্রদ্ধেয় যে হাফিজ স্যার আছে, ম্যাথের টিচার, আমাদের বাংলা স্যার, ঠিক আছে, হাফিজ স্যারের ক্লাস বুঝতে বুঝতে আমার মনে হয় 10 দিন সময় লাগছে তার ক্লাসের টুইস্টটা বুঝতে। যখন 10 দিন ক্লাস করার পরে আমি তার ক্লাসের একটা প্রেমে পড়ে গেছি। আমি যেখানেই থাকি, যখনই থাকি, যে হাফিজ স্যারের ক্লাসটা যখন শুরু হবে তখন আমি অ্যাটেন্ডেড ক্লাসের মধ্যে। আমাদের বাংলা স্যার আছেন, সায়েন্স স্যার, ওনার ক্লাসেও যথেষ্ট পরিমাণে অ্যাটেন্ড থাকার চেষ্টা করছি। এভাবেই নিজের যে দুর্বল যে পয়েন্টগুলা স্যারদের সাথে আলোচনা করছি, স্যার আমার এই বিষয়ে প্রবলেম বা এই জায়গাটার মধ্যে আমি দুর্বল, স্যার আমার সবসময় সহযোগিতা করছে। সায়েন্স স্যার আছে, হাফিজ স্যার আছে, এবং আমার সহযোগী যারা ছিল তাদের কাছে যথেষ্ট পরিমাণে সহযোগিতা নিয়ে আজকে এই পর্যন্ত আসছি। আজকের এই চাকরিটা ভাইবাটা আমি দিতে ইচ্ছুক ছিলাম না। আমি ভাবছি যে চাকরি হবে না। ভাইবা বলে যাওয়ার আগে 4-5 জনের সিরিয়ালে ছিলাম, যে ভাবছি চাকরিটা হবে না। প্র্যাকটিক্যালটাও খারাপ হয়েছিল, খুব খারাপ হয়েছিল প্র্যাকটিক্যাল ভাবছি যে প্র্যাকটিক্যালের রেজাল্টটা আসবেই না, আসে নাই। আল্লাহ রেজাল্টটা আসছে। আসার পরবর্তীতে যখন ভাইবা দিতে যাই, যখন অনেক সিরিয়াল, ঠিক আছে, অনেক কেউ বলতেছে 90 মার্কের মধ্যে 80 পাবে, 82 পাবে। আমার সর্বোচ্চ মার্কস আমি কাউন্ট করে দেখি যে 72, 71, এর বেশি হয় না, এর বেশি হচ্ছে না। তাহলে আমার চাকরিটা হয় কীভাবে? অনেকে কথা বলতেছে যে 80+, 85, 87 এরকম মার্ক থাকে। তো ওর দিক দিয়ে চিন্তা করলে তো আমার চাকরিটা হয় না। এক সামনে দিয়ে আর এক পিছায়, চাকরি হবে না। তখন আল্লাহর নাম নিয়ে ঢুকলাম ভিতরে, সৃষ্টিকর্তার নাম নিয়ে ঢুকলাম। ঢোকার পরবর্তীতে ভাইবা মোটামুটি ভালোই হচ্ছে। 6 থেকে 7টা কোয়েশ্চেন করছে আমাকে, আমি একটা কোয়েশ্চেন পারি নাই। তারও আমার সাথে অনেকক্ষণ হ্যান্ড রাইটিং অনেক কিছু হাতে লেখাটাকে মিলিয়ে দেখছে, বলে আসেন আপনি। তার পরবর্তীতে প্রায় 2 মাস
3 মাস পরে 2 মাস পরে প্রায় রেজাল্টটা দিছে। রেজাল্ট দেওয়ার পরবর্তীতে আমি নোটিশ দেখি না, আমি জানি আমার চাকরি হবে না। তারপর ইয়ার যে কমিটির সচিব স্যার ছিল আলাউদ্দিন আলী, উনি আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে, আপনি কি অপু? জি। আপনার যে চাকরি হয়েছে আপনি জানেন? আমি বলছি, স্যার আমি জানি না। আচ্ছা, আপনার চাকরি হয়েছে, আপনি ভেরিফিকেশনের কাগজগুলো ফিল আপ করে জমা দিয়ে রেখে যায়। তখন আমি বিশ্বাস করতেছি না যে আমার চাকরি হয়েছে। তারপর আমাদের এক ফ্রেন্ড জনপ্রশাসনে জব করে, তাকে ফোন দিয়ে বললাম যে ভাই দেখো তো এই নাম্বার থেকে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে নাকি আমার চাকরি হয়েছে। সে বলতেছে যে এটা তো আমাদের সচিব স্যারের নাম্বার। তারপরে আমি নোটিশে ঢুকে দেখি যে আমার রোলটা আছে। তারপর আপাকে জানালাম, মামাকে জানালাম, স্যারদেরকে স্মরণ করলাম, স্যার চাকরিটা হয়েছে এই বিষয়। আমার বয়স 31+। তার পূর্বে আমি ফার্মাসিউটিক্যালে জব করতাম। মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে কেউ তো আর ঘরে বসে থাকে না, সবাই তো একটা, যেহেতু ছেলে মানুষ, কর্মের তাগিদে বের হতেই হয়। এরকম করে ফার্মাসিউটিক্যালে ঢুকলাম। ঢোকার পরবর্তীতে ফার্মাসিউটিক্যালে মার্কেটিংয়ের চাকরি তো বুঝেনি, যারা করছেন মার্কেটিংয়ের চাকরি কেমন, খুব প্যারার চাকরি। তারপর চিন্তা করলাম যে আমি একটা ফার্মেসি দিব। ওইখান থেকে কিছু টাকা জমা একটা ফার্মেসি দিছি। ঠিক আছে, ফাঁকে ফাঁকে আবেদন করি, আবার দোকানের পিছনে আমার একটা কম্পিউটার ছিল, এখানে বসে টাইপ করি। আবেদনও ছাড়ি না, যেগুলো ময়মনসিংহের আবেদন ওগুলো ছাড়ি না করি। তো কোনো একটা কারণবশত 2 বছরের মতো ফার্মেসি চালাইছি, মোটামুটি ভালোই প্রসার করে ফেলাইছি। প্রসার করার পরবর্তীতে দেখা যাচ্ছে কি এলাকার কিছু স্থানীয় লোকজনের কন্দলের সাথে খবরের মধ্যে পড়ে আর কি আমার ওইখানে ফার্মেসিটা, আর চলে গিয়া যে গাজীপুরে দিয়েছিলাম আমি ফার্মেসিটা, ওখানে 2টা গার্মেন্টসের মাঝামাঝি অবস্থা। তো গার্মেন্টস 2টা কোনো কারণবশত বন্ধ হয়ে যায়, আমার ফার্মেসিও ক্লোজ হয়ে যায়। ওখান থেকে আবার রিটার্ন করলাম বাড়িতে রিটার্ন করার পরবর্তীতে আবার ডিপ্রেশন, কি করব। ঠিক ওই মুহূর্তে আমার এই আঙ্কেল অমরজিৎ আচার্য প্লাস আমার এখানে আসার পথে অনেকে প্রেরণা দিছে। যখন ফার্মাসিউটিক্যালে আমি জব করছি, তখন বাংলাদেশে যে সচিবালয় আছে আমি চিনতাম না। আমি ময়মনসিংহের প্রতি শুক্রবারের চাকরির পত্রিকা খুলে আমি দেখতাম যে ময়মনসিংহ ডিসি অফিসের কোনো সার্কুলার আছে কিনা, তাছাড়া আমি কোনো কিছুই বুঝতাম না। এখানে আসার পরবর্তীতে আমার চোখগুলা খুলছে, যেটা বাস্তব কথা। ঠিক আছে, মিনিস্ট্রি কি বা সচিবালয়ে যে একসাথে এতগুলো মন্ত্রণালয় থাকে কিনা, কীভাবে আবেদন করতে হয়, এভাবে ধীরে ধীরে টুকটাক করে শিখছি। শেখার পরবর্তীতে স্টাডিতে মনোযোগ দিলাম। ম্যাথের যে প্রবলেমটা ছিল আমার, সেই প্রবলেমের যে প্রেমে পড়ছি বললাম কিছুক্ষণ আগে, যে আমাদের হাফিজ স্যার, তাকে যদি উদাহরণ দিয়ে বলি তাও কম হবে, বিশেষ করে ম্যাথের জন্য। আর আমাদের তালতলাতে ম্যাথের জন্য যে স্পেশাল আমাদের এই পেনেসিয়া, এটা যাদের চাকরি হয়েছে, যারা প্রতিনিয়ত পরীক্ষা কেন্দ্রে যে পরীক্ষা দিতেছে, দেখা গেছে কি তারা বুঝতেছে রেজাল্টটা কি। মোট কথা, বাইরে না থেকে প্রতিদিন যে ক্লাসগুলো হয়, সাপ্তাহিক যে পরীক্ষাগুলো হচ্ছে আমাদের এই কোচিংয়ে, পরীক্ষাগুলোর মধ্যে মাস্ট বি অ্যাটেন্ড করতে হবে সবাই। যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই বলবো যে কোনো একটা সপ্তাহের পরীক্ষা কোনোদিন মিস দিবেন না। একটা সপ্তাহের এখানের পরীক্ষা দেওয়ার যে কি উপকার, সেটা একমাত্র পরীক্ষার কেন্দ্রে যায় বোঝা যাবে। কারণ ঋষিকার দীর্ঘিকার একটা বানান ভুল হলে 1 মার্ক কাটা। ঠিক আছে, এমন হয় বিষয়গুলো। এগুলো খুব সেন্সিটিভ জিনিস। আর এখান থেকে হাতটা ক্লিয়ার করে গেলে ব্রিটের কেন্দ্রের মধ্যে যায় একদম সহজ মনে হয়। 1.5 ঘন্টার পরীক্ষা দেখা গেছে 1 ঘন্টায় শেষ হয়ে যায়। আর অফিস সহায়কের পরীক্ষাগুলো তো আরও দেখা গেছে 35 মিনিট 40 মিনিট আগে পরীক্ষা শেষ হয়ে যায়। আমার কিছু শুভাকাঙ্ক্ষী ছিল, যারা বিশেষ করে আমাকে এই পথে হাঁটার জন্য অনুপ্রেরণা যোগাইছে বেশি, চলার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে। ঠিক আছে, তাদের নাম না বললেই নয় এই সময়ে বিশেষ করে। ঠিক আছে, যেমন প্রথমে আছে ওর কথা চাকরি, সরকারি চাকরি। ঠিক আছে, এটা আমার ভিতরে চেতনাটা জাগাইছে আমাদের এলাকারই এক আঙ্কেল, তিনি হচ্ছিলেন শরীফুল ইসলাম শরীফ। ঠিক আছে, তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ে আছে, সিঙ্গাপুরে আছে। আর তার পরবর্তীতে এপেনেসিয়াতে হাত ধরে আসছে আমার আঙ্কেল অমরজিৎ আঙ্কেল, উনি বর্তমানে ভূমি মন্ত্রণালয়ে আছে। কি জানি না, আছে মনে হয়, ফোনে কথা হয়েছিল। তার পরবর্তীতে দেখা গেছে কি এখানে যে আমাদের যে কোচিংয়ের যে গাইডলাইনগুলা, যে স্যারের প্রতি সপ্তাহে বা প্রতি 15 দিন 10 দিন পর যে রুটিনটা দেয় আমাদের এই কোচিং থেকে, এই কোচিংয়ের এই রুটিনটা মেনটেন করলে, আর ক্লাসের যে প্রতিদিনের যে পড়াশোনাগুলা,
6 মাস, অনলি 6 মান্থ যদি কোনো একটা স্টুডেন্ট একদম নিউ বাড়ি থেকে আসছে, মাত্র 2 দিন হয়েছে ভর্তি হয়েছে, তারা যদি এখানে যদি এই রুটিনটা যদি ফলো করে, ঠিক আছে, এই রুটিনটা ফলো করলে ওই স্টুডেন্টটার 6 থেকে 8 মাসের ভিতরে চাকরি হবে গ্যারান্টি। এটা আমি আমার 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। দুপুরে 1টার সময় আসতাম লাঞ্চ টাইমে টাইপ করার জন্য, বাকি সময় কাজ করতাম অন্য জায়গায়, ঠিক আছে, কম্পিউটার হার্ডওয়্যারের দোকানে হার্ডওয়্যারের কাজ কাম করতাম, ঠিক আছে। রাত্রেবেলা সন্ধ্যার সময় মাঝে মাঝে, বিশেষ করে হাফিজ স্যারের ক্লাসটার সময়, হাফিজ স্যারের ক্লাসের জন্য অনেক সময় ওই প্রতিষ্ঠানে যায় ঝাড়িও খাইছি। আপনি এই সময় কই চলে যান, দেখা গেছে কি বের হওয়ার কথা, একটু হাঁটাচলার কথা বলে আমি ক্লাসে চলে আসছি, আয়সা হারে আবার চলে গেছি কাজে, এমন সময় গেছে, ঠিক আছে। এই বিষয়গুলো আমি স্যারের সাথে অনেক সময় শেয়ার করছি। স্যারে বলতো তোমাকে তো ক্লাসে দেখি না, তোমাকে কেমন টাইমে দেখি? দুপুরবেলা লাঞ্চ টাইম। স্যার এটা আমার লাঞ্চ টাইম চলতেছে, লাঞ্চ টাইমে এসে এখানে টাইপ করতাম এসে, এরকম অবস্থা। আমাদের ফ্যামিলিটা খুব একটা যে বেটার এরকম না, নিম্ন গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলি ছিল, ঠিক আছে। আর তার মধ্যে করে ফেলাইছি বিয়ে শাদী, ঠিক আছে। একটা পারিবারিক তো একটা চাপ থাকি, সেটা আর বলার মতো না। যে মানসিক যে ডিপ্রেশন, আমি ডিপ্রেশনের সর্বোচ্চ লেভেল পর্যন্ত গেছি। এবার আমি সুইসাইড পর্যন্ত করতে চাচ্ছিলাম, যে এমন অবস্থায় চলে গেছিলাম। আমি চাকরি হচ্ছে, কোনো কিছু মাথায় খেলতেছে না, ঠিক আছে। একমাত্র পরম সৃষ্টিকর্তা আমাকে তার সহায়ের কারণে আমি এই পর্যন্ত জীবিত আছি এবং এই পর্যন্ত আসতে পারছি আজকের এই দিনটাতে। আজকের এই দিনটা আমার লাইফে সবচেয়ে স্মরণীয় একটা দিন। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি স্যারদের আদর্শকে আমি হাঁটতে পারি, ঠিক আছে, সঠিকভাবে কাজকর্ম দিকে মনোযোগ দিতে পারি, মা বাবা সন্তানদেরকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। আর আপনাদের জন্য আমার শুভকামনা থাকবে, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। এই বলে আমি আমার ছোটো বক্তব্য এখানে শেষ করছি।